সুপ্রিয় শ্রোতা, গল্প পাঠের আসর চ্যানেলে শুনতে যাচ্ছেন হুমায়ুন আহমেদ রচিত মাতাল হাওয়া উপন্যাসটির দ্বিতীয় পর্ব। আমি ওয়ারা কারিম, সাথে থাকুন। বিশাল কাতল মাছ রান্না হয়েছে। হাবিব খেলেন না, তার জ্বর এসেছে। জ্বর গায়ে নিয়েই গোসল করেছেন। এতে সামান্য আরাম পাচ্ছেন। ঘুম এসেছে। ঘুমের মধ্যে স্বপ্ন দেখছেন। অসুস্থ অবস্থায় স্বপ্নগুলিও অসুস্থ হয়। তিনি স্বপ্নে দেখলেন হাতির পিঠে করে নদী পার হচ্ছেন। নদীতে প্রবল স্রোত। হাতি ঠিকমতো সাঁতরাতে পারছে না। মাহুত মুখে হট হট করছে। হাতি সামলানোর চেষ্টা করছে, কিন্তু পারছে না। রাত 10টায় তার ঘুম ভাঙানো হলো। ছোট্ট সমস্যা নাকি হয়েছে। কাজী সাহেব এসেছেন, সব প্রস্তুত। শুধু সফুরা এখন বলছে সে কবুল বলবে না, বিবাহ করবে না। খবর নিয়ে এসেছেন প্রণববাবু। তাকে চিন্তিত এবং ভীত মনে হচ্ছে। হাবিব বললেন, বিবাহ করবে না? পেটে বাচ্চা নিয়ে ঘুরবে? বড় বাড়ির ইজ্জত নষ্ট করবে? প্রণব চুপ করে রইলেন। হাবিব বললেন, নৌকা ঠিক করো, মেয়েটাকে নৌকায় তুলে দাও। নৌকা তাকে ভাটি অঞ্চলে ছেড়ে দিয়ে আসবে। সেখানে সে যা ইচ্ছা করুক। এই জাতীয় মেয়েদের স্থান হয় বেশ্যাপল্লীতে। শেষ পর্যন্ত সে সেইখানেই যাবে। প্রণব বললেন, ফরিদকেও নাওয়ে তুলে দেই, মেয়ের সাথে বিদায় হয়ে যাক। হাবিব বললেন, না, সে তো বিবাহ করতে রাজি হয়েছে। যে মেয়ে তার সঙ্গে রাত কাটিয়েছে সে ভালো মেয়ে না। অন্যের সঙ্গেও সে কাজ করতে পারে। তারপরেও ফরিদ বিবাহে মত দিয়েছে, এর ছোট করে দেখা ঠিক না। তার দোষ এতে কিছুটা কাটা গেছে। মেয়েটাকে বিদায় করে আমাকে খবর দাও, যেন শান্তি মতো ঘুমাতে পারি। প্রণব চলে গেলেন এবং আধ ঘন্টার মধ্যে জানালেন সমস্যার সমাধান হয়েছে। সফুরার সঙ্গে 101 টাকা কাবিনে ফরিদের বিবাহ হয়েছে। হাবিব বললেন, ভালো। আপনার জ্বর কি বেশি? একজন ডাক্তার ডেকে আনি? না, মাথায় পানি ঢালার ব্যবস্থা করতে বলো। আর জামে মসজিদের ইমাম সাহেবের কাছে গিয়ে স্বপ্নের তফসির নিয়ে আসো। স্বপ্নে আমি হাতির উপরে উঠেছি। হাতি নদী পার হচ্ছে। নদীতে প্রবল স্রোত। রাত প্রায় 12টা। ইলেকট্রিসিটি চলে গেছে। শহর অন্ধকার। বিদ্যুৎ চমকাচ্ছে, বাতাস দিচ্ছে। এখনো বর্ষণ শুরু হয়নি। ফরিদের নবপরিণীতা স্ত্রী চৌকিতে বসে কাঁদছে। তার মুখ জানালার দিকে ফেরানো বলে ফরিদ মুখ দেখতে পাচ্ছে না। চৌকির ওপর মশারি খাটানো। বাতাসে নৌকার পালের মতো মশারি উড়ছে। ফরিদ মশারি ঠিক করতে ব্যস্ত। ঘরে হারিকেন জ্বলছে, তবে হারিকেন দপদপ করছে। যে কোনো সময় হারিকেনও নিভবে। ফরিদ বলল, রাত অনেক হয়েছে, শুয়ে পড়ো। সফুরা বলল, আপনি আমার সাথে কথা কবেন না, আমার গায়ে হাত দিবেন না। শরীরে যদি হাত দেন, দাও দিয়া কূপ দিব, হাত ফালাইয়া দিব। আমি কি দোষ করলাম? দোষ করেন নাই? ফরিদ বলল, না, তুমি জানো, আল্লাহ পাক জানেন, তোমার সঙ্গে আমার কিছু হয় নাই। কারো সঙ্গেই কিছু হয় নাই। আমি সেরকম মানুষ না। তুমি মহাবিপদে পড়েছিলা বলে সাহায্য করেছি। একবার আমিও মহাবিপদে পড়েছিলাম, স্যার সাহায্য করেছেন। একজনের বিপদে অন্যজন সাহায্য করবে, এইটাই নিয়ম। সফুরা বলল, যে দোষ করেন নাই সেই দোষ নিজের ঘাড়ে কি জন্যে নিয়েছেন? একটা কারণ আছে, কোনো একদিন তোমারে বলবো। কান্দন বন্ধ করো। সফুরা বলল, আমি সারা রাত কানবো, আপনার অসুবিধা আছে? আমি ঘুমাইতে পারবো না, এইটাই অসুবিধা। আজ রাতে আপনি ঘুমাইতে পারবেন? কেন পারবো না?
আপনি মানুষ না, আপনি গাছ। গাছের সাথে যে কথা বলে সে গাছই হয়। আমি গাছের সাথে কথা বলি, তুমি জানো? সবাই জানে। এই তো, তোমার কান্দা বন্ধ হয়েছে। তুমি অত্যধিক সুন্দর মেয়ে, এটা আগে নজর করি নাই। সফুরা বলল, আগে নজর করলে কি করতেন? ইশারা করতেন? বিছানার ইশারা? সি, এমন চিন্তা করবা না। সব মানুষ একরকম না। কিছু মানুষ আছে ফেরেশতারও উপরে। সফুরা বলল, মানুষ তো ফেরেশতার উপরেই। ফেরেশতার যে সর্দার, সে মানুষে সালাম করছিল। বাহ, সুন্দর বলেছ। সব মানুষই ফেরেশতার উপরে। তোমার কথা শুনে মনে বল পেয়েছি। আমি একটা নটি মাগি, আমার কথা শুনে মনে বল পেয়েছেন? নিজের বিষয়ে এইভাবে বলবা না। দমকা বাতাসে হারিকেন নিভে গেল। তুমুল বর্ষণ শুরু হলো। স্বামী স্ত্রী অন্ধকারে পাশাপাশি বসে আছে, কেউ কোনো কথা বলছে না। এক পর্যায়ে সফুরা বলল, আপনি শুয়ে পড়েন। আপনি বসে আছেন কোন দুঃখে? ঠান্ডা বাতাস ছাড়ছে, আরামে ঘুম দেন। মাথা টিপ্পা দিতে বললে মাথা টিপ্পা দিব। ফরিদ বলল, গল্প শুনবা? একটা গল্প বলবো? বলতে চাইলে বলেন। আমারে গাছ ভাবছেন? ভাবছেন গাছের মতো আমিও আপনার গপ শুননা মজা পাবো? আমি গাছ না। ফরিদ বলল, এক কাঠুরের গল্প। সে কাঠ কাটতে বনে গিয়েছে। হঠাৎ তার কুড়ালটা পড়ে গেল পানিতে। মনের দুঃখে সে কাঁদতেছে। তখন পানি থেকে জলপরি উঠে এসে বলল, কুড়ালের জন্যে কাঁদছ? এই সোনার কুড়ালটা কি তোমার? সফুরা বলল, এই গল্প আমি জানি। কাঠুরে বলল, না। তখন জলপরি একটা রূপার কুড়াল তুলে বলল, এইটা তোমার? কাঠুরে বলল, না, আমার কুড়াল লোহার। তখন তার ভালো মানুষই দেখে জলপরি খুশি হয়ে 3টা কুড়ালি দিয়ে দিল। ফরিদ বলল, আমি যে গল্পটা বলবো সেটা এখানেই শেষ না, আরেকটু আছে। বলি? বলেন। সেই কাঠুরে অনেক দিন পর তার স্ত্রীকে নিয়ে বনে বেড়াতে গেছে। হঠাৎ স্ত্রী পানিতে পড়ে ডুবে গেল। কাঠুরে কান্না শুরু করেছে। জলপরি অতি রূপবতী রাজকন্যার মতো এক মেয়েকে পানি থেকে তুলে বলল, এই কি তোমার স্ত্রী? কাঠুরে বলল, জি, এই আমার স্ত্রী। জলপরি বলল, ভালো করে দেখে তারপর বলো। কাঠুরে বলল, আর দেখতে হবে না, এই আমার স্ত্রী। জলপরি বলল, আগেরবার তোমার সততা দেখে মুগ্ধ হয়েছিলাম, এখন এটা তুমি কি করলে? রূপবতী মেয়ে দেখে স্ত্রীকে ভুলে গেলে? তখন কাঠুরে বলল, আমি বাধ্য হয়ে বলেছি এইটাই আমার স্ত্রী। যদি না বলতাম আপনি এর চেয়ে একটু কম সুন্দর আরেকটা মেয়ে তুলতেন। আমি যদি বলতাম এই মেয়ে না, আপনি সবশেষে আমার স্ত্রীকে তুলতেন এবং আগের বারের মতো 3 জনকেই আমার সঙ্গে দিয়ে দিতেন। আমি নিতান্তই গরিব মানুষ, 3 বউকে পালব কিভাবে? এই কারণে প্রথমবারই বলেছি এটা আমার স্ত্রী। সফুরা বলল, ও আল্লাহ, সুন্দর তো। গল্পটা তোমার পছন্দ হয়েছে? হয়েছে। এই গল্পটা তোমারে কেন বললাম জানো? গল্পটা বললাম যেন তুমি বুঝতে পারো আমি কত গরিব। ওই কাঠুরের 3 জন স্ত্রী পালার ক্ষমতা নেই। আমার অবস্থা তার চেয়ে অনেক খারাপ। আমার একজন স্ত্রী পালার ক্ষমতাও নাই। ফরিদের কথা শেষ হতেই দোতলা থেকে হাজেরা বিবির তীক্ষ্ণ কণ্ঠ শোনা গেল, হাবু, হাবু, ও হাবু, হাবু রে। ফরিদের বিয়ের তারিখ 17 জানুয়ারি 1968 সন। এই তারিখটা গুরুত্বপূর্ণ।
রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ থেকে এই দিন শেখ মুজিবুর রহমান বেকসুর খালাস পান। হাসি মুখে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে তিনি বের হলেন। ফুলের মালা নিয়ে অনেকেই তার জন্যে অপেক্ষা করছে। তাদের সময় দিতে হবে। মিছিল করে ফেরার পথে বক্তৃতা দিতে হতে পারে। দীর্ঘ কারাবাসে তার শরীর এবং মন দুই ক্লান্ত। দ্রুত ঘরে ফিরতে ইচ্ছা করছে। ঘরে ফিরে গরম পানি দিয়ে গোসল শেষে অনেক দিন পর স্ত্রীর হাতের রান্না খাবার। কয়েকদিন থেকেই কেন জানোই পুঁটি মাছের কড়কড়া ভাজি এবং ছোট ট্যাংরা মাছের টক খেতে ইচ্ছা করছে। আজকে সম্ভব হবে মনে হয় না। জেল গেটের বাইরে পা রাখার সঙ্গে সঙ্গেই তাকে আবার গ্রেফতার করা হলো। এবার দেশরক্ষা আইনে না, এবার গ্রেফতার হলেন আর্মি, নেভি এবং এয়ারফোর্স অ্যাক্টে। তাকে সরাসরি নিয়ে যাওয়া হলো কুর্মিটোলা সেনানিবাসে। হাবিব সারাদিনে একবারই খবর শোনেন, রাতের শেষ ইংরেজি খবর। তিনি রাতের খবরে জানলেন 2 জন সিএসপি অফিসার সহ 28 জনকে গ্রেফতার করা হয়েছে। তারা সশস্ত্র বিপ্লবের মাধ্যমে পূর্ব বাংলা বিচ্ছিন্ন করার ষড়যন্ত্রে লিপ্ত ছিল। তারা ঢাকায় নিযুক্ত ভারতের ডেপুটি হাইকমিশনারের সঙ্গে গোপন মিটিং চালাচ্ছিল। দেশ ধ্বংস ষড়যন্ত্রের মূল নায়ক শেখ মুজিবুর রহমান। হাবিব বিড়বিড় করে বললেন, এইবার আর রক্ষা নাই, ঝুলে পড়তে হবে। তিনি শোবার আয়োজন করলেন। স্ত্রীর জন্যে অপেক্ষা। স্ত্রী প্রথমে বিছানায় যাবে, তারপর স্বামী। এটাই নিয়ম। এই নিয়মের ব্যতিক্রম হয় না। ব্যতিক্রম হলে স্বামীর আয়ু কমে। লাইলি পানের বাটা নিয়ে ঢুকলেন। হাবিব পানের বাটা থেকে এক টুকরা লং নিয়ে মুখে দিলেন। লাইলি বললেন, একজন নির্দোষ মানুষরে আপনারা দোষী করলেন। কে নির্দোষ? কার কথা বলো? ফরিদের কথা বলি। সে নির্দোষ কিভাবে জানো? লাইলি হাই তুলতে তুলতে বললেন, জানি। হাবিব বললেন, বেশি জানবা না, বেশি বুঝবা না। যারা বেশি জানে এবং বোঝে তারাই বিপদে পড়ে। যেমন শেখ মুজিবুর রহমান, সে বেশি বুঝে ফেলেছিল, এখন তাকিয়ে আছে ফাঁসির দড়ির দিকে। আমারে অজুর পানি দাও। লাইলি বললেন, এশার নামাজ তো পড়েছেন, আবার অজুর পানি কেন? তাহাজ্জুদ পড়ব, মন অস্থির হয়েছে। মন অস্থির কেন? এত কথা তোমারে বলতে পারবো না। অজুর পানি দিতে বলেছি, পানি দাও। আর একটা কথা, এই বছর এখনো খেজুরের রস খাওয়া হয় নাই। কাল সকালে খেজুরের রস খাবো। হাবিব চেম্বারে বসেছেন। তার সামনে মক্কেলরা বসা। সামনের সারিতে বসেছে 3 জন। তাদের পেছনে বোরকা পরা এক মহিলা। এমন কঠিন বোরকা যে মুখও দেখা যাচ্ছে না। এই গরমেও বোরকা পরা মহিলার গায়ে কাজ করা হলুদ রঙের চাদর। হাবিবের সঙ্গে প্রণব বসে আছেন। প্রণবের মুখ ভর্তি পান। রশিদ পাংখা টেনে যাচ্ছে। হাবিব তীক্ষ্ণ দৃষ্টিতে মক্কেলদের চোখের দিকে তাকালেন। কথাবার্তা শুরুর আগে তাদের ভাবভঙ্গি দেখা প্রয়োজন। সবচেয়ে বয়স্ক জনের গায়ের রং পাকা ডালিমের মতো। চুল দাড়ি সবই ধবধবে সাদা। তার দৃষ্টি ভরসাহারা। চোখের নিচে কালি। তিনি লম্বা আচকান পরেছেন। তার হাতে তসবি। তিনি তসবির গুটি টেনে যাচ্ছেন। তার দুপাশে যে 2 জন বসা তারা টাউট শ্রেণীর, তা বোঝা যাচ্ছে। মামলা মোকদ্দমা জাতীয় বিপদে টাউট জুটে যায়। একজনের থুতনিতে অল্প দাড়ি, মাথায় বেতের টুপি, চোখে সুরমা, পরনে পায়জামা পাঞ্জাবি। অন্যজন যুবা বয়সের, শার্ট প্যান্ট পরা। তার গা থেকে সেন্টের গন্ধ আসছে। হাবিব বৃদ্ধের দিকে তাকিয়ে বললেন, আপনি আসামির কে হন? বৃদ্ধ বললেন, পিতা। নাম? রহমত রাজা চৌধুরী। হজ করেছেন?
জি জনাব, 2 বার হজ করেছি। আপনার সঙ্গে এই 2 জন কে? একজন আমার গ্রাম সম্পর্কের ভাতিজা, নাম সুলাইমান, হজ করেছে। মামলা মোকদ্দমা ভালো বোঝে। আরেকজন আমার দূর সম্পর্কের ভাই, নাম ইয়াকুব। আপনার ভাই ইয়াকুব, তিনিও কি মামলা মোকদ্দমা ভালো বোঝেন? জি জনাব, জল মহাল নিয়ে একটা হাঙ্গামায় পড়েছিলাম। সে নানান সাহায্য করেছে। তার উনশুনি বুদ্ধি ভালো। হাবিব বললেন, এই 2 জনকে আমার সামনে থেকে চলে যেতে বলেন। যারা মামলা মোকদ্দমা ভালো বোঝে তাদের সামনে আমার কথাবার্তা বলতে অসুবিধা হয়, কারণ আমি নিজে মামলা মোকদ্দমা কম বুঝি। বৃদ্ধ তার 2 সঙ্গীকে নিচু গলায় কিছু বললেন। দুজনেই কঠিন মুখ করে না সূচক মাথা নাড়ল। ইয়াকুব হাবিবের দিকে তাকিয়ে বলল, জনাব, আমাদের থাকার প্রয়োজন আছে। মামলার অনেক খুঁটিনাটি আমরা জানি। হাজী সাহেব সুফি মানুষ, তিনি বলতে গেলে কিছুই জানেন না। হাবিব বললেন, আপনি অনেক কিছু জানেন? জি, অবশ্যই। খুনটা কে করেছে? আপনি? আমি কেন খুন করব? এইসব কি বলেন? হাবিব বললেন, আপনি খুন না করলে সব খুঁটিনাটি জানবেন কিভাবে? হাজী সাহেব বললেন, এই তোমরা যাও, বাইরে অপেক্ষা করো। নিতান্ত অনিচ্ছায় 2 জন উঠে গেল। হাবিব বললেন, হাজী সাহেব, আপনার পেছনের মহিলাকে? আমার ভাগ্নি। জনাব, সে থাকুক, সে শুধু শুনে যাবে, কোনো কিছুই বলবে না। হাবিব বললেন, উনি থাকলে আমার সমস্যা নাই, আমি টাউটা পছন্দ করি। যাই হোক, আমি প্রশ্ন করলে সত্য উত্তর দিবেন। উকিল এবং ডাক্তার, এদের কাছে মিথ্যা বললে পরে বিরাট সমস্যা হয়। হাজী সাহেব বললেন, জনাব, আমি এমনিতেই সত্য কথা বলি। অভাবী মানুষ মিথ্যা বেশি বলে, আমি অভাবী না। খুব ভালো। খুন আপনার ছেলে করেছে? জি। কে খুন হয়েছে? ছেলের আপন মামা, আমার বড় শ্যালক। তার নাম আশরাফ, আশরাফ আলী খান, খাঁ বংশ। খুনটা কি কারণে হয়েছে? এ বিষয়ে আমি জানি না। ছেলে কিছু বলে নাই, সে বলবে না। ঘটনা কিভাবে ঘটেছে সেটা বলুন। আমার বড় শ্যালক আশরাফ আলী খান ব্যবসা করে। মোহনগঞ্জে এবং ধর্মপাশায় তার বিরাট পাটের ব্যবসা। একটা লঞ্চও আছে। বর্ষাকালে ভাটি অঞ্চলে লঞ্চ চলাচল করে। আমার ছেলে ছোটবেলা থেকেই মোহনগঞ্জে মামার সঙ্গে থাকে। কেন? ভাটি অঞ্চলে কোনো স্কুল নাই। মামার সঙ্গে থেকে ছেলে মোহনগঞ্জ পাইলট স্কুলে পড়েছে। আমার ছেলে লেখাপড়ায় অত্যন্ত ভালো, মাশাল্লাহ। সে 4টা লেটার নিয়ে ম্যাট্রিক পাশ করেছে। সিলেট এমসি কলেজ থেকে স্টার মার্কস পেয়ে ইন্টারমিডিয়েট পাশ করেছে। খুন কিভাবে হয়েছে সেটা বলুন। ছেলের বিদ্যা বুদ্ধি বিষয়ে পরে জানব। আমার বড় শ্যালক ফজরের নামাজের অজু করে নামাজে বসেছে। তখন আমার ছেলে 2 নলা বন্দুক নিয়ে 2টা গুলি করে, সঙ্গে সঙ্গে মৃত্যু। ঘটনা কেউ দেখেছে? বারান্দায় নামাজ পড়ছিল, ইমাম সাহেব ছিলেন, উনি দেখেছেন। তারপর সবাই ছুটে এসেছে। পুলিশ চার্জশিট দিয়েছে? এখনো দেয় নাই, তদন্ত চলছে।
আপনার ছেলে কি পুলিশ কাস্টডিতে? জি না, পুলিশ তাকে খুঁজছে, কিন্তু সে পলাতক। তাকে শিলচর পাঠিয়ে দিয়েছি, সেখানে আমার এক আত্মীয় আছে। হাবিব বললেন, একটু আগে বললেন আপনি মিথ্যা বলেন না, এখনই তো মিথ্যা বললেন। ছেলে আপনার সঙ্গেই আছে, বোরকা পরাটা আপনার ছেলে। ছেলের নাম কি? হাসান রাজা চৌধুরী। হাবিব কঠিন গলায় বললেন, হাসান রাজা চৌধুরী, বোরকা খোলো। হাজি সাহেব বললেন, এক গ্লাস পানি খাবো। প্রণব পানি আনার জন্যে উঠে গেলেন। হাবিব বিরক্ত মুখে সিগারেট ধরালেন। হাসান রাজা চৌধুরী বোরকা খুলল। হাবিব অনেকক্ষণ ছেলের দিকে তাকিয়ে রইলেন। তিনি তার দীর্ঘ জীবনে এমন রূপবান পুরুষ দেখেননি। কোরআন শরীফে অতি রূপবান হিসেবে ইউসুফ নবীর কথা বলা আছে। সেই নবী কি সামনে বসে থাকা ছেলেটির চেয়েও সুন্দর ছিলেন? হাবিব বললেন, মক্কেলের সঙ্গে আমি মামলা ছাড়া অন্য বিষয়ে আলাপ করি না, আজ অন্য একটা প্রসঙ্গে কথা বলবো। হাজি সাহেব, আমি আপনার ছেলের মতো রূপবান পুরুষ দেখি নাই। প্রণব, তুমি কি দেখেছ? প্রণব আগ্রহের সঙ্গে বললেন, একবার দেখেছিলাম, শম্ভুগঞ্জ বাজারে কাপড়ের আড়তে সে বসা ছিল। জিজ্ঞেস করে জানলাম তার নাম মনীন্দ্র। তাকে দেখার জন্যে ভিড় জমে গিয়েছিল। 6 ফুটের মতো লম্বা, ইংরেজ সাহেবদের মতো গাত্রবর্ণ। আমি যখন বললাম আপনার নাম এবং পরিচয় জানতে পারি, তখন হাবিব বললেন, প্রণব, বাকিটা পরে শুনব, এখন একটু বাইরে যাও। রশিদ, তুমিও যাও, আমি দুজনের সঙ্গে প্রাইভেট কিছু কথা বলবো। প্রণব অপ্রসন্ন মুখে উঠে গেলেন। মামলা মোকদ্দমার প্রাইভেট কথায় তিনি থাকবেন না কেন তা বুঝতে পারছেন না। হাবিব বললেন, হাজি সাহেব, আপনার মামলা আমি নিব। ছেলের পলাতক থাকাটা ঠিক না। পলাতক থাকার অর্থ অপরাধ স্বীকার করে নেওয়া। খুনের মামলায় পলাতক আসামির বেশিরভাগ সময় মৃত্যুদণ্ড হয়। হাজি সাহেব বললেন, ছেলেকে কি পুলিশের হাতে তুলে দিব? এখনো না, যখন আমি বলবো তখন। আরো মাসখানেক সে পলাতক থাকতে পারে। আমি মামলা গুছিয়ে আনার পর সে পুলিশের কাছে ধরা দিবে। তবে আপনি যে ছেলেকে বোরকা পরিয়ে সঙ্গে সঙ্গে রাখতেছেন, সেটা ঠিক না। আপনার দুই সঙ্গীও বিষয়টা জানে, এটাও ঠিক না। ছেলে এমন জায়গায় থাকবে যে আপনি ছাড়া আর কেউ জানবে না। হাজি সাহেব বললেন, আমার এমন কোনো জায়গা নাই। শিলচরে আমার খালাতো ভাই থাকে, ছেলে সেখানে যেতে রাজি না। আপনি কোথায় থাকেন? আমি হোটেলে উঠেছি। হোটেলের নাম আল হেলাল। আপনার ছেলেও আপনার সঙ্গে থাকে? জি। আপনার দুই সঙ্গীকে না জানিয়ে ছেলেকে আমার এখানে দিয়ে যাবেন। সে আমার এখানে লুকিয়ে থাকবে। আপনি একা পারবেন না। আমার পাংখা পুলার রশিদকে পাঠাবো, সে অতি বিচক্ষণ। আমার এখানে ছেলেকে রাখতে আপনার আপত্তি আছে? হাজি সাহেব বললেন, জি না জনাব, ছেলের মত আছে কিনা একটু জেনে নেই। হাবিব কঠিন গলায় বললেন, আপনার ছেলের মতামত বলে এখন কিছু নাই। যেদিন মামলার রায় হবে, হাইকোর্ট থেকে আপিলের ফলাফল হাতে আসবে, তখন তার মতামত শুরু হবে। হাজি সাহেব বললেন, আমি খবর নিয়েছি অনেক খুনের আসামিকে আপনি ছাড়িয়ে নিয়ে এসেছেন। আমার ছেলেকে কি ছাড়িয়ে আনতে পারবেন? ছেলে যদি বলে আমি খুন করেছি, তাহলে ছাড়িয়ে আনতে পারবো না, তাকে ফাঁসিতে ঝুলতে হবে। এই প্রথম হাসান রাজা চৌধুরী মুখ খুলল।
সে শান্ত গলায় বলল, আমি মিথ্যা কথা বলবো না। হাবিব বললেন, তাহলে তো বাবা আমার কাছে খামাখা এসেছো। সত্যি কথা বলে ফাঁসিতে ঝুলে পড়ো। তোমাকে আমি একটা কথা বলি, তুমি ফাঁসিতে ঝুললে আমার কিছু যায় আসে না, আবার তুমি খালাস পেয়ে নৌকা বাইচ খেললেও কিছু যায় আসে না, বুঝেছ? হাসান বলল, জি। আমার অনুমান শক্তি ভালো। তুমি খুনটা কেন করেছ সেটা আমি অনুমান করতে পারি। বলবো আমার অনুমান? হাসান বলল, না। হাবিব উঠে দাঁড়াতে দাঁড়াতে বললেন, চিন্তা ভাবনা করে ঠিক করুন কি করবেন। হাজী সাহেব বললেন, আপনি কি চলে যাচ্ছেন? হাবিব বললেন, জি। গভর্নর মোনায়েম খানকে আজ বার কাউন্সিল থেকে একটা সংবর্ধনা দেওয়া হবে। আমি বার কাউন্সিলের প্রধান। সময় 1968। এশিয়ার লৌহ মানব বলে স্বীকৃত আইয়ুব খান হাসি হাসি মুখে পাকিস্তানের সব ক্ষমতার স্বাদ গ্রহণ করছেন। পূর্ব এবং পশ্চিম দুই পাকিস্তানেই তার উন্নয়নের 10 বছর পালিত হচ্ছে। বিপুল উৎসাহ এবং উদ্দীপনা। পূর্ব এবং পশ্চিম পাকিস্তানের সংহতি আরও প্রবল করার বাসনায় তিনি এক সভায় ঘোষণা করলেন, বাংলা উর্দু মিলিয়ে এক নতুন ভাষা পাকিস্তানে তৈরি করা হবে। ভবিষ্যতের পাকিস্তানিরা এই ভাষাতেই কথা বলবে। সঙ্গে সঙ্গেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিল ঘোষণা করল, বাংলা বর্ণমালা লিখন রীতির সংস্কার করা প্রয়োজন। কর্তা খুশি রাখার ব্যাপারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সুনাম আছে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যখন বাকশাল করেন, তখনও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষক বাকশালে যোগদান করার সিদ্ধান্ত নেন। পূর্ব পাকিস্তানে মোনায়েম খান নামের একজনের রাজত্বকাল। তার উত্থানের গল্পটি এরকম। তিনি ছিলেন ময়মনসিংহ বারের অতি সাধারণ একজন ক্রিমিনাল লয়ার। আইয়ুব খানের বেসিক ডেমোক্রেসি নামের অদ্ভুত পদ্ধতিতে এমএলএ হন। নির্বাচিত এমএলএরা যাবেন পশ্চিম পাকিস্তানে, সেখানে সংসদে বসবে। এয়ারপোর্টে ছাত্ররা তাকে ঘিরে ধরল। তাদের দাবি দেওয়া যেন সংসদে পেশ করা হয়। সবাই চুপ করে থাকলেন। শুধু মোনায়েম খান বললেন, এইসব দাবি দেওয়া কোনো কাজের কথা না। ছাত্রদের সঙ্গে তার উত্তপ্ত বাক্য বিনিময় হতে লাগল। এক পর্যায়ে কিছু ছাত্র তাঁর ওপর ঝাঁপিয়ে পড়ল। ধাক্কা খেয়ে মোনায়েম খানের টুপি উড়ে গেল। এই দৃশ্য ক্যামেরায় ধারণ করা হলো। পরদিন দৈনিক ইত্তেফাকে ছবিটি ছাপা হলো। আইয়ুব খান বুঝে গেলেন মোনায়েম খানকে তার প্রয়োজন। তিনি শুরুতে তাকে করলেন স্বাস্থ্যমন্ত্রী, কিছুদিন পরে গভর্নর। মোনায়েম খানকে নিয়ে মজার মজার সব গল্প। যেমন তিনি রাতে ঘুমানোর সময় বুকের ওপর একটা বই নিয়ে ঘুমান। বইটির নাম ফ্রেন্ডস নট মাস্টার্স। বইটির লেখক আইয়ুব খান। তিনি নাকি টিভি এবং বেতারের দুই প্রধানকে গভর্নর হাউসে চা খেতে ডেকে নিয়ে বলেছেন, আমার সম্পর্কে কিছু অপপ্রচার আছে। আমি নাকি রবীন্দ্রসঙ্গীত বিরোধী। অবশ্যই না। রবীন্দ্রসঙ্গীত আমাদের সংস্কৃতির অবিচ্ছেদ্য অঙ্গ। তবে আমি চাই এখন থেকে রবীন্দ্রসঙ্গীত আপনারা মুসলমান গীতিকারদের দিয়ে লেখাবেন। বেতার এবং টিভিতে মুসলমানদের লেখা রবীন্দ্রসঙ্গীত ছাড়া অন্য কোনো রবীন্দ্রসঙ্গীত প্রচার নিষিদ্ধ। বলেন আলহামদুলিল্লাহ। আনন্দমোহন কলেজের প্রিন্সিপাল নিযুক্তি নিয়েও গল্প আছে। মোনায়েম খান ঠিক করলেন তিনিই প্রিন্সিপাল নির্বাচন করবেন। ঠিক মানুষকে নিতে হবে, নয়তো সমস্যা। দুজন ক্যান্ডিডেটের একজনকে বললেন, সকালে কি দিয়ে নাস্তা করেছেন? তিনি বললেন, পরোটা ডিম ভাজি। এই ক্যান্ডিডেট সঙ্গে সঙ্গে বাতিল হয়ে গেলেন, কারণ ডিম হিন্দুয়ানি শব্দ। যে ডিম বলবে সে ইসলামী তমুদ্দনের একজন হবে না। অন্য ক্যান্ডিডেট বললেন, রুটি আর আন্ডা ভাজি দিয়ে নাস্তা করেছি। সঙ্গে সঙ্গে তিনি প্রিন্সিপাল নিযুক্ত হলেন, কারণ আন্ডা মুসলমানি শব্দ। তবে তাকেও মোনায়েম খান বললেন, আন্ডা না বলে আপনি যদি বৈদা বলতেন তাহলে আমি আরও খুশি হতাম। বৈদা হল ডিমের খাস আরবি।
অনেকেই বৈদা বলে, আপনার বলতে অসুবিধা কি? এখন থেকে বৈদা বলবেন। মোনায়েম খান তার রাজত্বকালে অতি গুরুত্বপূর্ণ যে কাজটি করলেন তা হল এনএসএফ নামের ছাত্র সংগঠনকে পুরোপুরি গুন্ডা বাহিনীতে রূপান্তর করা। তিনি এর প্রয়োজনীয়তা বুঝতে পেরেছিলেন। এনএসএফকে গুন্ডামির অলিখিত লাইসেন্স দেওয়া হলো। বিষয়টা পুলিশ বাহিনীকেও জানানো হলো। এই সরকারি দলের একজনের নাম পাঁচপাত্তুর। সে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদুল্লাহ হলে থাকে। হাতে সাইকেলের চেইন নিয়ে ঘুরে বেড়ায়। মাতাল হাওয়া গ্রন্থে পাঁচপাত্তুরের ভূমিকা আছে বলে তার বিষয়ে বিস্তারিত বলা হচ্ছে। শুরুতে পাঁচপাত্তুর নামকরণের ইতিহাসটা বলা যাক। তার আসল নাম সাইদুর। তার বাবা বিএম কলেজের শিক্ষক। সে ছিল এমএসসি পার্ট 2 ছাত্র। তার ঘরের দরজায় নিজের নাম লেখা, নামের শেষে লেখা 5 পার্ট 2। 5 পার্ট 2 থেকে হয়েছে পাঁচপাত্তুর। বিশ্ববিদ্যালয়ে সে তার পূর্ণ ক্ষমতা যে ঘটনাটি দিয়ে দেখালো তা হল, এক রাতে রেলওয়ে কলোনি থেকে অল্প বয়সী দুজন প্রস্টিটিউটকে নিয়ে এলো। শহীদুল্লাহ হলের মাঠে তাদেরকে দিয়ে নগ্ন নৃত্যের ব্যবস্থা করল। সে নিজেও চেইন ঘুরিয়ে ঘুরিয়ে কিছুক্ষণ নাচল। শহীদুল্লাহ হলের ছাত্র শিক্ষকরা হতভম্ব হয়ে এই দৃশ্য দেখল। আমি নিজে তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের ছাত্র, থাকি মহসিন হলে। পাঁচপাত্তুরকে সচক্ষে দেখার জন্যে একদিন শহীদুল্লাহ হলে গিয়েছিলাম। পাঁচপাত্তুর বন্ধুদের নিয়ে নিজের ঘরে বসে গল্প করছিল। বন্ধুদের একজনের নাম খোকা। সেও দেখতে রাজপুত্রের মতো। খোকা ছিল দুর্ধর্ষ প্রকৃতির। সে সঙ্গে জ্যান্ত সাপ নিয়ে ঘুরত। সাপ ব্যবহার করত সবাইকে ভয় দেখানোর জন্যে। পকেটে থাকত পিস্তল। এনএসএফ নামক সংগঠনটির প্রেসিডেন্টের নাম জমির আলী, সেক্রেটারি মাহবুবুল হক দোলন। এই দুজন খুব সম্ভব এসএম হলে থাকত। তবে এনএসএফ এর মূল ঘাঁটি ছিল সদ্য নির্মিত মহসিন হল। এরা সহকারী হাউস টিউটরের জন্য বানানো চমৎকার একটি উইং দখল করেছিল। সাধারণ ছাত্রদের টাকায় কেনা খাবার দাবারের একটি অংশ চলে যেত তাদের কাছে। তাদের জন্যে আলাদা রান্না হতো। মহসিন হলের পাশেই রেল লাইন। রেল লাইনের দুপাশে বস্তি। বস্তির কিছু মেয়ে ছিল যৌনকর্মী। তাদেরকে প্রায়ই মহসিন হলে এনএসএফের নেতাদের কাছে আসতে দেখা যেত। হলের প্রভোস্ট এবং হাউস টিউটররা পুরো বিষয়টা জানতেন। কেউ কিছুই বলতেন না। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের জ্ঞানের অভাব হয়তো ছিল না, সাহসের অভাব ছিল। মহসিন হলের 564 নম্বর রুমে রসায়ন বিভাগের অতি নিরীহ একজন ছাত্র বাস করত। এসএসসি এবং এইচএসসিতে তার রেজাল্ট ভালো ছিল বলে তাকে একটি সিঙ্গেল সিটের রুম দেওয়া হয়েছিল। হে বেচারা এনএসএফের নেতাদের ভয়ে সারাক্ষণ অস্থির হয়ে থাকত। একদিন কোনো কারণ ছাড়াই এনএসএফের নেতারা তার ঘরে ঢুকে রুম তছনছ করে দিল। তোষক জ্বালিয়ে দিল এবং বেচারার নিজের টাকায় কেনা অর্গানিক কেমিস্ট্রির মরিসন অ্যান্ড বয়েডের লেখা বিশাল বইটাও ছিঁড়ে কুটি কুটি করে ফেলল। বই কুটি কুটি করার বিষয়টি গুরুত্বপূর্ণ একটি কারণে। বইটা সে অনেক দাম দিয়ে স্কলারশিপের টাকায় কিনেছে। তার একটাই বই। কেমিস্ট্রির অন্য বইগুলি সে লাইব্রেরি থেকে এনে পড়ত। নতুন করে আরেকটা তোষক কেনার টাকা তার ছিল না। খাটে পত্রিকার কাগজ বিছিয়ে ঘুমানো ছাড়া তার কোনো পথ রইল না। গোবেচারা এই ছাত্রের নাম হুমায়ুন আহমেদ। তার ঘর তছনছ করার ঘটনার তদন্ত করতে এলেন হাউস টিউটর প্রফেসর এমরান, পদার্থবিদ্যার শিক্ষক। তিনি ভালো মানুষ ছিলেন। ছাত্রদের প্রতি মমতার তার কোনো কমতি ছিল না। স্যার আমাকে বললেন, কারা এই কাজ করেছে তাদের নাম বলো, কাগজে লিখে দাও। তদন্তে সত্যি প্রমাণিত হলে কঠিন শাস্তি হবে, হল থেকে বের করে দেওয়া হবে। আমি নাম কাগজে লিখে স্যারের কাছে দিলাম। তিনি নামের তালিকা পড়ে ঝিম ধরে গেলেন এবং বললেন, পলিটিক্স ছেড়ে দাও, পলিটিক্স করো বলেই এই ঘটনা ঘটেছে। আমি বললাম, স্যার আমি পলিটিক্স করি না। এমরান স্যার হুঙ্কার দিয়ে উঠলেন, আবার মিথ্যা কথা বলে, বেয়াদব ছেলে, সিট ক্যান্সেল করে দেব।
তুমি পলিটিক্স করো না, আর তারা খামাখা তোমার ঘর জ্বালিয়ে দিয়েছে। আমাকে তুমি কি ভাবো, আমি দুধু খাই? স্যার নাম লেখা কাগজ আমার হাতে ফেরত দিয়ে চলে গেলেন। সন্ত্রাসের সামনে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা আগেও মাথা নিচু করে থাকতেন, এখনও থাকেন। ৬৮ এবং ৬৯-এর মাতাল হাওয়া আমার গায়ের ওপর দিয়ে গিয়েছে। কিছু অভিজ্ঞতা উপন্যাসের ফাঁকে ফাঁকে ঢুকিয়ে দেব। উপন্যাসের কাঠামো নির্মাণে এই বিষয়টা চলে না, তবে মাতাল হাওয়া কখনোই নিয়ম মানে না।